কথায় আছে, সব তীর্থ বারবার, কাশীধাম একবার। জানেন তো নিশ্চয়ই। কাশী বারাণসীর বহু পর্বই হয়তো আপনারা দেখে থাকবেন, কিন্তু এই কাশীধামের বিশেষ কিছু ভ্রমণস্থল যা না দেখলে হয়তো আপনার এই বারাণসী যাত্রাটি অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, আজকের পর্বটি হতে চলেছে সেই সকল স্থান যা এই ভ্রমণে অবশ্যই আপনাদের দর্শনীয়, এবং তার সাথে থাকবে কিভাবে আপনারা কম খরচে এই ভ্রমণটি সম্পূর্ণ করতে পারবেন তার একটি সম্পূর্ণ ধারণা। তো দেরি কেন বন্ধুরা, চলুন বেরিয়ে আসা যাক আর এক ঐতিহাসিক হেরিটেজ গন্তব্যের দিকে। তো সাথে তো রয়েছেন অবশ্যই আপনারা। এই বারাণসী শহর, যেটি অনেকেই বলে থাকে আলোর শহর বা ঋষিমুনিদের শহর, সেই শহরের অলিতে গলিতে আজ আপনাদের নিয়ে যেতে চলেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আজকে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়, কারণ এই চ্যানেলে আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবেন এই চ্যানেল স্ক্রিনে। সেগুলো দেখার জন্য যুক্ত হতে ভুলবেন না। ট্রাভেল এনজয়, ট্রাভেল ইন মাই হার্টস। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক। এবং এই পর্বটি যদি আপনাদের ভালো থাকে ভ্রমণপ্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এই যাত্রাটি করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা প্রয়োজন সেটি হচ্ছে ট্রেন। সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে এবং শালিমার থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে। হাওড়া থেকে আপনারা যে যে ট্রেনগুলো পাবেন সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেখানে আপনি ভাড়া সমেত কিন্তু দেখে নিতে পারেন। সবার প্রথমে আপনারা হাওড়া স্টেশন থেকে এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন বারাণসী জাংশন। বারাণসী জাংশন আসার পর আপনারা সেখান থেকে বিভিন্ন রেন্টেড ট্যাক্সি বা টোটো অটো পেয়ে যাবেন, যেটি করে আপনারা কিন্তু চলে আসবেন বারাণসীর প্রসিদ্ধ একটি চক, যেটা বলতে পারেন আপনারা গোধুলিয়া চকে। এই গোধুলিয়া চক কিন্তু কানেক্টেড কিন্তু বিভিন্ন জায়গার সাথে বারাণসীর। এবং পরের প্রশ্ন হচ্ছে কোথায় থাকবেন আপনারা। এবার থাকার জন্য কিন্তু বারাণসীতে ধর্মশালা, হোটেল, বিভিন্ন রকমের আশ্রমের কোনো অভাব নেই। তো কিছু কিছু হোটেল, ধর্মশালার নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে সেখানে চলে যেতেই পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো সেখানকার রুম রেন্ট কিন্তু সিজনাল ভ্যারি করে, কিন্তু আপনারা যদি পিক সিজনে যান সেক্ষেত্রে কিছুটা বেশি টাকা পড়বে আপনাদের। কিন্তু এই ট্রিপটা যেহেতু আমি বাজেট ফ্রেন্ডলি করছি, তাই জন্য বাজেট ফ্রেন্ডলি হোটেলের কিছু নাম এবং ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম। তো সেখানে আপনারা প্রথমে গিয়েই আপনারা কিন্তু আপনাদের লাগেজটি রেখে কিন্তু ফ্রেশ হয়ে নেবেন, এবং ফ্রেশ হয়েই কিন্তু আপনারা বেরিয়ে যাবেন সেই দিনকার বারাণসীর নাইটটা এক্সপ্লোর করার জন্য। আর তার আগে বলে দেবো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সকালেই পৌঁছে যাবেন, 9টা থেকে 11টার মধ্যে, কিন্তু খুব দেরি হলে 12টার মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হোটেল খুঁজতে একটু সময় লাগবে, এবং আপনারা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু জিরিয়ে নিয়ে কিন্তু বিকালবেলাটা বেরিয়ে যাবেন বারাণসী এক্সপ্লোর করতে। আর সেদিনই আপনারা চেষ্টা করবেন গঙ্গা আরতিটা দেখে নেওয়ার, অর্থাৎ সেদিনই আপনারা একটা ছোট্ট বোট বুকিং করে, কিংবা এখানে দেখতেই পাচ্ছেন সকলে বসে পড়েছে অলরেডি সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং সন্ধ্যা আরতি দেখার জন্য আপনারা কিন্তু বোর্ডেও বসেও দেখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গঙ্গা বিহার করতে করতে আপনারা কিন্তু একেবারেই গঙ্গা আরতি এবং গঙ্গার যে বিভিন্ন ঘাটগুলো সেগুলো দর্শন করে নিতে পারেন। সেটা আমি পরে দেখাচ্ছি, সেটা আমি পরের পর্বে পরের দিনের প্ল্যানে বা ট্যুর প্ল্যানে আমি আপনাদের রেখেছি। তো প্রথম দিন আপনারা কিন্তু গঙ্গা আরতিটা দেখে নিলে তাহলে গঙ্গা আরতি দেখার আর যে সেটা আপনাদের থাকবে না, তাই জন্য গঙ্গা আরতিটা আপনারা প্রথম দিনের প্ল্যানেই রাখবেন বারাণসীতে। তো গঙ্গা আরতি দেখার পর কিন্তু আপনারা সেখানে গঙ্গা আরতির যে
সময়টা সেটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা মতো গঙ্গা আরতিটা চলে এবং গঙ্গা আরতিটা দেখতে দেখতে কিন্তু আপনারা মানে সে বারাণসীর যে ঐতিহাসিক যে সব যে কলাকৃতি সেগুলোও কিন্তু আপনারা লাইটিংয়ের মাধ্যমে দেখতে পাবেন। আর দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত ঘাট। কোন ঘাট সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন। এবং বিভিন্ন স্তোত্র পাঠের মাধ্যমে কিন্তু গঙ্গা আরতি অত্যন্ত সুন্দরভাবে শুরু হয়ে যায় এখানে। তো কিছু কিছু কপিরাইট ক্লেমের জন্য কিন্তু সাউন্ডগুলো দেয়া গেল না। তো দেখতেই পাচ্ছেন গঙ্গা আরতি এত সুন্দর একটা এরকম গঙ্গা আরতি কিন্তু আরেক জায়গাতেও হয়ে থাকে। কোথায় হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা কারা কারা বারাণসী ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং কারা কারা এই অভূতপূর্ব দৃশ্যটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং জয় মা অন্নপূর্ণা লিখতেও কিন্তু ভুলবেন না। এরপরে আপনারা গঙ্গা আরতি দেখে কিন্তু এই চকে চলে আসবেন এবং এখানকার বিখ্যাত চাট, যে চাট না খেলে কিন্তু আমাদের বারাণসী ভ্রমণ অসম্পূর্ণ থাকবে, সেই কাশী চাট ভান্ডারের চাট কিন্তু খেতে অবশ্যই ভুলবেন না। এখানকার চাটের প্রাইস খুবই রিজনেবল এবং খুবই সুন্দর। এর পরের দিন সকাল আপনারা খুব তাড়াতাড়ি উঠে পড়বেন এবং উঠে পড়েই কিন্তু আপনারা স্নান সেরে অবশ্যই কিন্তু দর্শন করতে বেরিয়ে যাবেন বিশ্বনাথের। তো বিশ্বনাথের যাওয়ার দর্শনের ক্ষেত্রে কিন্তু দু ধরনের লাইন হয়। একটা হচ্ছে ফ্রি লাইন, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই লাইনটি যে কোথায় শেষ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এর জন্য আপনারা খুব সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন দর্শনের জন্য, কারণ লাইনটা অনেকটাই দীর্ঘ হয়। এবং আপনারা আর এক ধরনের লাইনও অ্যাক্সেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জনপ্রতি 300 টাকা করে দিতে হতে পারে। সেই 300 টাকা আপনারা কিন্তু অনলাইনেও কেটে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা হবে না। তো সেই জন্য অনলাইনে কীভাবে কাটবেন তার অনলাইন বুকিং প্রসিডিওর বা ওয়েবসাইট লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে এবং স্ক্রিনে শো করছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু টিকিট বুক করে আপনারা কিন্তু অনায়াসে সুষ্ঠুভাবে দর্শনটি করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের অন্য রকমের হ্যাজাল্ডের মধ্যে পড়তে হবে না। আর যদি ভাবেন না আপনারা নেহাতি বাবার ধামে এসেছেন, বাবাকে কষ্ট করে দর্শন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইন দিয়ে বাবার দর্শন করতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন বলে আপনারা অবশ্যই লাইন দিয়ে বাবার দর্শন করুন, তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে। এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ভেতরের মানে কম্পার্টমেন্টের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই মেন মন্দিরের ভেতরে, তাই জন্য কিছু দেখাতে পারলাম না বা দেখানো গেল না, তো তার জন্য দুঃখিত। তো দেখতেই পাচ্ছ এবার এরমভাবে সিঁড়ি দিয়ে উঠে মেন ফটকের কাছে যেতে হবে এবং ফটকের এপার থেকে কিন্তু ভিডিওগ্রাফি আপনাদের দূর থেকে মন্দিরটা দেখালাম, ভেতর থেকে কিন্তু কোনো রকমের অ্যালাউ করা যায় না, অ্যালাউ নেই বলতে পারো তোমরা। তো সেখানে আপনার পুলিশটা আটকে দেবে এবং গলিতেও যখন আপনারা লাইনে দাঁড়াবেন সেখানেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেক্ষেত্রে রেস্ট্রিকশন আছে অনেক। তো আপনারা যখনই ভিডিও করবেন একটু সাবধানতা অবলম্বনে করবেন, কারণ সেখানে সবসময় কিন্তু পুলিশ টহল দেয়। তো এই দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এভাবেই কিন্তু দ্বিতীয় দিনের শুরুটা আপনারা করবেন আর চেষ্টা করবেন সবচেয়ে ভালো কথাই আপনাদের বলছি, খুব তাড়াতাড়ি লাইনটা দেওয়ার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দর্শন করতে পারবেন। দর্শনের টাইম সব কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকলো, কারণ বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু ডিটেলসটি দেখে নিতে পারেন। তো এই হচ্ছে মন্দিরের বাইরের অ্যাম্বিয়েন্সটা। এখানে কিন্তু আপনারা পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন, যেগুলো কিন্তু এখানেই রয়েছে এবং খুব সুন্দর ভারত মাতার একটা প্রতিকৃতি বা রেপ্লিকা এখানে করা রয়েছে, যেটি কিন্তু অভূতপূর্ব সুন্দর। তো এই দেখতেই পাচ্ছেন এই করিডোরের ভেতর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, যেই মূল ফটকের সামনে, এবং এখানে শঙ্করাচার্যেরও কিন্তু একটা খুব সুন্দর মূর্তি এখানে করা রয়েছে, যেমন কাশী আমাদের কেদারনাথে রয়েছে সেরকম এখানেও কিন্তু রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এই গেট পর্যন্তই কিন্তু লাস্ট, এর ভেতরে কিন্তু আর করা যায় না। তো এরপরে দর্শন সেরে কিন্তু আপনারা সেই দিনকার মতো কিন্তু আপনাদের মানে দুপুরের খাওয়া দাওয়াটা করবেন এবং এখানকার বিখ্যাত যে লস্যি এবং এখানকার যে সন্ধ্যেবেলাকার স্ট্রিট ফুডস বা এভাবে বিভিন্ন খাওয়া দাওয়া এখান থেকে খাবেন, কারণ এইসব কাশীর বিখ্যাত এইসব খাওয়া দাওয়া, বারাণসীর বিখ্যাত খাওয়া দাওয়া কিন্তু মিস করবেন না। ডে 3-তে আপনারা কী করবেন, খুব সকালে উঠবেন এবং সকালের খাবার দাবার সেরে আপনারা বেরিয়ে যাবেন সাইট সিনের জন্য। সাইট সিন করার ক্ষেত্রে কিন্তু আপনারা টোটো অটো পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা যদি শেয়ারে যান সেক্ষেত্রে কিন্তু 100 থেকে 150 টাকা পড়বে, এবং যদি আপনারা একটা ভাড়া করেন সেক্ষেত্রে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথম যেটিতে যাবেন সেটা হচ্ছে দুর্গা টেম্পল, যেটা হচ্ছে কাশীতে
একটি বিখ্যাত জায়গা, যেখানে কিন্তু না গেলে কিন্তু আপনাদের দর্শনটি সম্পূর্ণ হবে না। এই হচ্ছে দুর্গা টেম্পেলে। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য করা গেল না। এরপর আসবে তুলসী মানস টেম্পল। এটার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে সব, তাই জন্য আপনাদের ভেতরটা দেখালাম। ভেতরের আর্কিটেকচার এবং ডিজাইন অত্যন্ত সুন্দর, এবং এখানে কিন্তু আমাদের রাম সীতা মূর্তি রাখা রয়েছে এবং বিভিন্ন আরও দেবদেবীর মূর্তি রাখা রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানকার লাইটিং এবং এখানকার যে মন্দিরের যে কলাকৃতিগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, যেটি অবশ্যই আপনাদের নজর কাড়বে। এবং এই মন্দির দেখতে দেখতে এখানকার দেয়ালগুলোতে প্রচুর লিপি খোদাই করা রয়েছে, যেগুলো কিন্তু দেখতে এবং আপনারা যারা পাঠ করতে পারেন দেবনাগরী, সেটা কিন্তু অবশ্যই পাঠ করতে পারেন। তো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আসলে আপনাদের মনটা কিন্তু পবিত্রতায় ভরে যাবে, এইটুকু আমি বলতে পারি, সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন। তো দেখতেই পাচ্ছেন দেবনগরীর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন পুঁথির যে তথ্য কথা, সেগুলো কিন্তু এখানে খোদাই করা রয়েছে। এরপরে কিন্তু আপনারা চলে আসবেন দ্বিতীয় আমাদের বিশ্বনাথ মন্দির, যেটি কিন্তু একটি নতুন বা নিউ বিশ্বনাথ টেম্পল নামে পরিচিত। এখানেও কিন্তু আপনারা আসতে ভুলবেন না। এটি কিন্তু কাশীর একটি অন্যতম নতুন সংস্করণ, যেটি হচ্ছে নতুন বিশ্বনাথ বা নিউ বিশ্বনাথ টেম্পল। এখানেও কিন্তু আপনারা আসতে ভুলবেন না। এটিও কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে অবশ্যই রাখবেন। আর এই প্ল্যানটি যখন আপনারা করবেন, চেষ্টা করবেন 3 দিনের মধ্যে কমপ্লিট করার, কারণ 2 দিন আসা যাওয়া এবং 3 দিন কিন্তু কাশীতে ভ্রমণ। এখানে এসে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি গার্ডেন মতো করা রয়েছে, এবং এখানে কিন্তু একটি টিকিট আছে। টিকিটের বিনিময়ে আপনারা কিন্তু ভেতরে যাবেন এবং দর্শন করে কিন্তু সুষ্ঠুভাবে এখান থেকে বেরিয়ে আপনাদের নেক্সট গন্তব্যস্থল হবে। পরবর্তী যেটা গন্তব্যস্থল, সেটা আমাদের কিন্তু একদমই ঠিক ধরেছেন। হ্যাঁ, আপনারা যারা গেছেন তারা তো জানেনই, এবং যারা জানেনি তাদের উদ্দেশ্যে বলে দেবো, সেটা হচ্ছে রামগড় ফোর্ট। রামগড় ফোর্ট হচ্ছে কি তৎকালীন এখানকার যে অধিকৃত জমিদার বা বলতে পারেন রাজা ছিল, তার একটি দুর্গ, যেটি কিন্তু এখনো পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। এবং এটি কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে অবশ্যই রাখবেন। এইগুলোর ডিস্টেন্স খুব একটা বেশি নয়, নিয়ারেস্ট খুবই কাছে। আপনাদের একদিনের মধ্যে মোটামুটি এই সবগুলো ট্যুরিস্ট স্পট কভার হয়ে যাবে। এছাড়াও আরও কিছু কিছু স্পট রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখালাম না, কারণ এগুলো ডিস্টেন্সটা অনেকটাই বেশি। এরপরে আছে শাস্ত্রীজি হাউস, এবং এখানে রামগড় ফোর্টের মধ্যে একটি বিশাল কামান রয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটি হচ্ছে আমাদের সারনাথ। সারনাথটা কিন্তু এখানকার যে বিখ্যাত বা মেন আকর্ষণ বলতে পারেন এই কাশী বারাণসীর মধ্যে, কারণ এখানে না গেলে কিন্তু কাশী বারাণসীর যে যাত্রাটি, সেটি অবশ্যই আমার মনে হয় সম্পূর্ণ হয় না। কারণ এই সারনাথ হচ্ছে আমাদের মহাবীরের যে মহাপরিনির্বাণ এবং ক্ষেত্রে জড়িত একটি বিশেষ স্থান। এখানে কিন্তু সে তার শিষ্যদের শিষ্যত্ব দান করেছিলেন, বা এখানে কিন্তু সে তার শিষ্যদের যে তথ্য কথা, সেগুলো কিন্তু এখানেই দান করেছিলেন, এবং এখানেই তার কিন্তু মহাপরিনির্বাণ ঘটেছিল। তো এখানে কিন্তু আসবেন, এবং এখানকার ঐতিহাসিক যে বিভিন্ন আগেকার যুগের যে তাদের যে জীবন কলার যে বিভিন্ন ঘর বা বিভিন্ন যে ঐতিহাসিক জিনিসগুলো, সেগুলো কিন্তু সংরক্ষণ করা রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। এবং এখানে কিন্তু একটি মহাবীরের একটি বিশাল প্রতিকৃতি করা হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে অবশ্যই ভুলবেন না। এবং এই যাত্রাটি এই ভ্রমণটিতে আপনারা কিন্তু আপনাদের যেমন ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক জিনিস দেখতে পাবেন, তার সাথে সাথে হিস্টোরিক্যাল বিভিন্ন মানুষ এবং আধ্যাত্মিক বিভিন্ন জিনিসও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এই কাশী ধামে আসলে। এই জন্যই বলা হয়েছে সব তীর্থ বারবার, কাশী ধাম একবার। এবং এরপর দেখতেই পাচ্ছেন মহাবীর তার শিষ্যদের শিষ্যত্ব দান করছে, এরমভাবে এর বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এখানে করা রয়েছে। এরপরেই আপনারা বেরিয়ে আসবেন আবার যে আমাদের কাশীর দিকে বা বারাণসীর মেন গেটের দিকে, কারণ যদি অনেকেরই আবার সেই দিন ফেরার ট্রেন থাকতে পারে, বা অনেকের পরের দিন সকালেও থাকতে পারে, বা যার যেরকম সেরকমভাবে আপনারা চলে আসবেন। এরপর চলে আসবে শঙ্কর মানস টেম্পল। এটাও কিন্তু আপনারা রাখতে পারেন। আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছিলাম কারণ টাইমের অভাবে, কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আপনারা যদি সেদিন এখানে বারাণসীতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বিকালে চলে আসবেন গঙ্গার পাড়ে। সেখানে কিন্তু আপনারা হাউস বোটে বা নৌকাতে কিন্তু আপনারা
বিকালটা অতিবাহিত করতে পারেন। সেখানে জনপ্রতি আপনাদের মাথাপিছু 100 থেকে 150 টাকা নেবে, এবং যদি আপনারা একটা নৌকা বুকিং করেন সেক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা নিতে পারে। এবং এই নৌকা করে কিন্তু আপনারা এই কাশীর বিভিন্ন ঘাটগুলো এক্সপ্লোর করতে পারেন, এবং ঘাটগুলোর নাম কিন্তু সব বড় বড় করে লেখা রয়েছে ঘাটের গায়ে। সেই ক্ষেত্রে বিভিন্ন ঘাট রয়েছে এখানে, যেমন আমাদের বিখ্যাত যে ঘাট, সেই ঘাটগুলির মধ্যে রয়েছে আমাদের দশাশ্বমেধ ঘাট, ঠিক আছে, মণিকর্ণিকা ঘাট, আরও অনেক অন্যান্য ঘাট রয়েছে। এর মধ্যে একটি বিখ্যাত ঘাট রয়েছে যেটিতে হচ্ছে দাহ করা হয়, যেখানে নাকি শতাধিক চিতা একসাথে জ্বলে। সেই ঘাটটির নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং দশাশ্বমেধ ঘাট, যেটি হচ্ছে একটি বিখ্যাত ঘাট, যেখানে কিন্তু গঙ্গা আরতি হয়ে থাকে। বারাণসীর বিভিন্ন ঘাটেই কিন্তু গঙ্গা আরতি হয়, তার মধ্যে কিন্তু দশাশ্বমেধ ঘাটটা বিশেষ অন্যতম। এভাবে কিন্তু আপনাদের বিকালটা, মানে বারাণসীর শেষ বিকালটা অতিবাহিত করবেন, করে কিন্তু আমাদের যাত্রাটা কমপ্লিট করবেন। এবার আমি বলে দিই আপনাদের এই টোটাল যাত্রাটিতে কত খরচ হতে পারে। দেখুন, আপনারা যদি স্লিপারে আসেন সেক্ষেত্রে কিন্তু 400 টাকার মধ্যে আপনাদের আসা যাওয়া 800 টাকা। সেখানে রুম ফেয়ার আপনাদের যদি নর্মাল ধর্মশালা বা হোটেলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার ডে রুম ফেয়ার 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পার ডে থাকা এবং খাওয়া দিয়ে আপনাদের কিন্তু 1000 থেকে 1200 টাকার মতো খরচ হবে। সেক্ষেত্রে যদি 3 দিন থাকে তাহলে এদিকে 3600 টাকা, আর এদিকে হচ্ছে গিয়ে 800 টাকা, তাহলে এদিকে হচ্ছে গিয়ে 4200 300 টাকার মধ্যে কিন্তু আপনাদের পার পার্সন একদিনে, মানে 3 দিনে আপনাদের কিন্তু বারাণসীতে এক্সপ্লোর হয়ে যাচ্ছে। এরপর ডিপেন্ড করছে বন্ধুরা আপনারা কীভাবে থাকছেন, কী খাচ্ছেন, কোন কোন পরিবহনগুলো অ্যাক্সেস করছেন, সেই অনুযায়ী কিন্তু খরচ কমতে বা বাড়তে পারে। ঠিক আছে, এবার ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের ওপরে। তো আপনারা যদি মনে করেন কম ফেয়ারে বা কম বাজেটে যাবেন, সেক্ষেত্রে এই ভিডিওটি ভালো করে শুনে দেখে বুঝে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উপকার হবে। এবং এই হচ্ছে সেই বিখ্যাত ঘাট। কোন ঘাট অবশ্যই আমাকে লিখে জানাবেন। অবশ্যই আশা করি আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো, যদি ইনফরমেশন দিতে পেরেছি বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। তো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে করবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা। এবং অনেকের কিন্তু সেম ডেটে অর্থাৎ এই দিনই কিন্তু ট্রেন থাকতে পারে 11টার দিকে। তো যাদের 11টার দিকে ট্রেন থাকবে তারা কিন্তু অবশ্যই ট্রেন ধরে চলে আসবেন, এবং যাদের পরের দিন সকালে ট্রেন, তাহলে অবশ্যই আপনারা সকালে ট্রেন ধরে কিন্তু আপনার নিজস্ব গন্তব্যের দিকে বা নিজস্ব বাড়ির দিকে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখছি। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।